তারপরে আসছে আমি দেখায় যে এই হচ্ছে সব হলো এটা নাইছে কথা বলি যেটা হয় সেটাই হচ্ছে হুম হুম সাউন্ড শুনে যে গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আরসি এডুকেশন। আমি পীযুষ স্যার। আমি চলে এসেছি আজ তোমাদের 5 নম্বর ক্লাসে। সব সাউন্ড টাউন সব ঠিক আছে? ওকে, এভরিথিং ওকে। চলো আজকে শুরু করি আমাদের টপিক। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, অল ক্লিয়ার? চলো, সব ক্লিয়ার আছে, জানি না কোনো কারণে আমি একটু চেক করছিলাম, চেকের সময় একটু প্রবলেম হয়েছিল। চলো সব ঠিক আছে, ওকে। চলো শুরু করা যাক আজকে টপিক, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। সব ঠিক আছে, এভরিথিং ওকে। চলো, তো যাই হোক, শুরু করছি আজকে আমাদের টপিক ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ইন্ডিয়ান পলিটির আজকে ক্লাস ডে 5, ঠিক আছে। এই কোর্সটার ব্যাপারে তোমাদের ফ্রেন্ডস থাকলে প্রত্যেকে জানিয়ে দাও যে ডে 5 অলরেডি 9 নাম্বার টপিক আজকে চলছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কি জিনিস দেখো, ফার্স্ট আমাদের জানতে হবে মৌলিক অধিকার কি। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক অধিকার কি। হ্যাঁ, সেটা দিয়ে আমরা আজকে শুরু করছি, ওকে। চলো, যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি প্রথমে জানতে হবে আমাদের। ফার্স্ট কি দেওয়া আছে দেখো, ফার্স্ট ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস আর দ্য বেসিক হিউম্যান রাইটস। কি চিজ দেখো, ফান্ডামেন্টাল রাইটস আর বেসিক হিউম্যান রাইটস। বেসিক আর দ্য বেসিক হিউম্যান রাইটস, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে মানুষের চাহিদা থাকা দরকার, সেগুলোই দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস। এন্ড ইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এন্ড ইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা ভারতের সংবিধানে বলা হয়েছে, হুইচ আর গ্যারান্টেড টু অল সিটিজেন, প্রত্যেক নাগরিককে কি করে, গ্যারান্টি করে। দে আর অ্যাপ্লিকেবল উইথাউট ডিসক্রিমিনেশন। ঠিক আছে, কোনো রকম এটা যখন কাউকে গভর্নমেন্ট থেকে এটা প্রোভাইড করা হয় বা যখন ভোগ করে, তখন এটা কি না, কোনো ডিসক্রিমিনেশন থাকে না, সবাই একই রকম ভাবে সেটা অধিকার করে। অন দি বেসিস অফ রেস, রিলিজিয়ন, জেন্ডার, কোনো কিছু বিষয়ে এটা ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে এটা কোনো ভেদাভেদ থাকে না, এটা যখন কেউ অ্যাভেল করে। সিগনিফিকেন্টলি ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল বাই দ্য কোর্ট, এবং মৌলিক অধিকার কি আদালত কর্তৃক বিচারযোগ্য। মৌলিক অধিকার আদালত কর্তৃক কি বলে, বিচারযোগ্য। সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন, কিছুগুলো কন্ডিশন দেওয়া আছে। ভালো করে বোঝার চেষ্টা করো মৌলিক অধিকার কি। মৌলিক অধিকার হচ্ছে বেসিক হিউম্যান রাইটস, আমাদের দৈনন্দিন জীবনে মানুষের বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো প্রয়োজন সেগুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে, যেগুলো ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে দেয়, উইথাউট এনি কাইন্ড অফ রিলিজিয়ান, জেন্ডার, রেস, এইগুলো, ঠিক আছে। এবং সেটি আদালত কর্তৃক কি বিচারযোগ্য, আদালত কর্তৃক কি বলো, বিচারযোগ্য। যদি কেউ মৌলিক অধিকার অ্যাভেল করতে না পারে তাহলে সে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারবে, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট সে ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, ওকে। চলো দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও মৌলিক অধিকার সম্পর্কে। চলো এবার আমরা আসছি এবারে সেকেন্ড স্লাইডে। এরপর আসছি আমরা কোথায়, সেকেন্ড স্লাইডে কি দেওয়া আছে পার্ট 2, পার্ট 3 তে আছে মৌলিক অধিকার। কোথায় আছে বলো, পার্ট 3 তে আছে। পার্ট 2 এ কি আছে, পার্ট 2 এ আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। পার্ট 2 এ আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। পার্ট 3 তে কি আছে দেখো, পার্ট 3 তে আছে তোমার ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোন নম্বর আর্টিকেল আছে পার্ট 3 না, আর্টিকেল 12 to 35, 12 থেকে 25 নম্বর ধারা আছে, ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস।
কি দেওয়া আছে এখানে? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তাহলে ভারতের সংবিধানের ৩য় অধ্যায় তথা ১২ থেকে ৩৫ নম্বর ধারায় বর্ণিত রয়েছে। ৩য় অধ্যায় তথা ১২ থেকে ৩৫ নম্বর ধারায় বর্ণিত রয়েছে। যারা এই মুহূর্তে আসো প্রত্যেকে রেসপন্স করো। অর্ণব, রাজীব, মোনালিসা, ওয়াসিম, পল্লবী, লতা, আশা, মনোজিৎ, মৌমিতা, আকাশ, অমরেশ, প্রত্যেককে বলছি অ্যাক্টিভ থাকো এবং রেসপন্স করো প্রতিটা পয়েন্টে, ঠিক আছে? পার্ট 3 তে আছে আর আর্টিকেল 12 টু 35 আছে, প্রত্যেকে তোমরা জানো। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে কনস্টিটিউশন অফ ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে কি? মৌলিক অধিকার। মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট পার্ট 3 তে কি আছে দেখে নি। পার্ট 3 তে তোমার আছে, পার্ট 3 তে আছে কন্টেন্ট fundamental rights 12 to 35 in our constitution is described as the Magna Carta of India. Magna Carta of India. পার্ট 3 কে কি বলা হয়েছে? পার্ট 3 তে যে মৌলিক অধিকার আছে 12 থেকে 35 সেটাকে বলা হয়েছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে? কাকে? না মৌলিক অধিকারকে। কটা মৌলিক অধিকার আছে দেখো, কটা মৌলিক অধিকার আছে অ্যাট প্রেজেন্ট? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো আছে? 6টা। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টা আছে বলো? 6টি। At present there are 6 fundamental rights of Indian citizen. আগে কটা ছিল? আগে ছিল 7টি, ঠিক আছে? এখন কমে কটা হয়েছে বলো? 6টি। এখন কমে কটা হয়েছে? এখন কমে হয়েছে 6টি। দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। হ্যাঁ মমিতা, ম্যাগনা কার্টা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা একটা পার্ট। 1215 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা হয়েছিল। তো এই মৌলিক অধিকারটাকে ভারতীয় সংবিধানে ম্যাগনা কার্টা বলা হয়, ঠিক আছে? তাহলে মৌলিক অধিকার ভারতের সংবিধানের 3 নম্বর পার্টে আছে, 12 থেকে 35 নম্বর ধারায় আছে। মৌলিক অধিকারের সংখ্যা কটা? 6টি। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? ইউএসএ সংবিধান থেকে নেওয়া হয়েছিল। এটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে ম্যাগনা কার্টা বলা হয়। ওকে, চলো এই স্লাইডটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অনেক কোশ্চেন এখান থেকে আসতে পারে। নেক্সট, একটু আগে যে বললাম 6টা মৌলিক অধিকার আছে, 6টা মৌলিক অধিকার কি কি? একটু আগে যে বললাম 6টা মৌলিক অধিকার আছে, কি বললাম? 7টা ছিল, এখন একটা চলে গেছে। কোনটা চলে গেছে একটু পরে বলবো। না, রাইট টু প্রপার্টি, সম্পত্তি অধিকারকে আমরা বাদ দিয়ে দিই। সম্পত্তি অধিকার আগে মৌলিক অধিকার ছিল, ওটা এখন মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। আর্টিকেল 31 নম্বরটাকে তুলে দেওয়া হয়েছে। 6টা মৌলিক অধিকার কি কি আছে দেখো, এগুলো 1 বাই 1 পড়বো আমরা। 6টা মৌলিক অধিকারের মধ্যে প্রথমে কি আছে? রাইট টু ইকুয়ালিটি, সমানাধিকার। রাইট টু ইকুয়ালিটি, সমানাধিকার। আজকের যে টপিকটা আছে এটা আমরা বেঙ্গলি ভার্সনে পড়বো, ইংলিশ ভার্সনে পড়বো। মনে হয় 7 নাম্বারটা কি ছিল? আচ্ছা, 7 নাম্বারটা ছিল রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি একটি আইনগত অধিকার। রাইট টু ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে কি? সমানাধিকার। 14 থেকে 18 নম্বর ধারা আছে রাইট টু ইকুয়ালিটি, সমানাধিকার। একটু পরে আমরা পড়বো 14 থেকে 18তে কি আছে। তারপরে কি আছে? তারপর আছে তোমার রাইট টু ফ্রিডম। দেখো তারপরে কি আছে? তারপরে দেওয়া আছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। রাইট টু ফ্রিডম কোথা থেকে? আর্টিকেল 19 থেকে 22। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। চলো 3 নাম্বার কি আছে? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 23 থেকে 24, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। তারপর কি দেওয়া আছে দেখো, তারপর দেওয়া আছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর্টিকেল 25 থেকে 28। আর কি দেওয়া আছে দেখো, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস, শিক্ষা ও সংস্কৃতির অধিকার। শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30। শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30। শিক্ষা ও সংস্কৃতির অধিকার। লাস্ট কি দেওয়া আছে দেখো, লাস্ট দেওয়া আছে তোমার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস 32 থেকে 35। 30 এর পর দেখো 32 আছে, 30 এর পর 31 কিন্তু নেই। 31 নাম্বারটাই ছিল 7 নাম্বার মৌলিক অধিকার, রাইট টু প্রপার্টি, যেটা সম্পত্তি অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এই 6 ধরনের কি আছে? মৌলিক অধিকার আছে। 6 ধরনের মৌলিক অধিকার কি কি? না প্রথমে কি ছিল? না প্রথমে ছিল সমানাধিকার, 14 থেকে 18।
তারপরে কি ছিল স্বাধীনতার অধিকার 19 থেকে 22। তারপরে হচ্ছে তোমার শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23 থেকে 24। তারপর কি দেওয়া আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। তারপরে কালচারাল এন্ড এডুকেশন রাইটস শিক্ষা ও সংস্কৃতির অধিকার সেটা আছে 29 থেকে 30। আর রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস সেটা দেওয়া আছে তোমার 32 থেকে 35। তাহলে এগুলো সব আমরা এবারে পড়বো ওয়ান বাই ওয়ান। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো এবার আমরা নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইড কি দেওয়া আছে দেখো ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করবো। হ্যাঁ, এবার একটু আগে যেটা বললাম রাইট টু প্রপার্টি কি বললাম 7টা মৌলিক অধিকার ছিল, একটা কমে 6টা হয়েছে। কোনটা কমেছে? যেটা কমেছে সেটা হচ্ছে তোমার রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার। রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার এটা তোমার কমে গেছে। এটা আর্টিকেল 31 এ ছিল, এখন আর 31 এ নাই। এখন আর্টিকেলটা কোথায় চলে এসেছে 300A তে। এখন এটা কি হয়ে গেছে লিগ্যাল রাইটস আইনগত অধিকার। আগের ক্লাসেও আমি এগুলো বলেছি কিন্তু তোমাদের, ঠিক আছে। রাইট টু প্রপার্টিকে সম্পদ অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এটা আগে আর্টিকেল 31 এ ছিল, বর্তমানে এটা কতটা আছে 308 এ। বর্তমানে এটা আগে আইনগত অধিকার হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট পয়েন্টটা দেখো কি দেওয়া আছে, নিচে কি দেওয়া আছে however this right was deleted from the list of fundamental rights যেটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। কবে বাদ দেওয়া হয়েছে না 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সালটা কত 1978। 40তম সংবিধান সংশোধনী 1978 সালে কি হয়েছে না রাইট টু প্রপার্টি সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। চলো আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছো, বাকিটা রেসপন্স করো। অনেকবার বলেছি, আগের ক্লাসেও বলেছি, আমি অ্যামেন্ডমেন্টও বলেছি, তারপরে তোমার আর্টিকেলও বলেছি। চলো তাহলে আমরা কি বললাম 12 থেকে 25 নম্বর ধারায় 12 থেকে 25 নম্বর ধারায় কি আছে মৌলিক অধিকার আছে, একটু আগে বললাম। এবার যখন মৌলিক অধিকার বলতে শুরু করলাম 6টা, তখন দেখলাম 14 থেকে শুরু করলাম। 14 থেকে 18 কি আছে 14 থেকে 18 তে কি আছে না আইনি সমানাধিকার। 14 থেকে 18 তে কি আছে একটু পরে পড়বো। কিন্তু 12-13 তে কি আছে 14 থেকে 18 সমানাধিকার, 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 শোষণ বিরোধী অধিকার, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 থেকে 30 শিক্ষা ও সংস্কৃতি অধিকার, 32 থেকে 35 কনস্ট্রাকশন রেমেডিস। সব তো বুঝলাম সেটা মৌলিক অধিকার, কিন্তু 12-13 কি আছে 12-13 থেকে শুরু করছি 14 থেকে 12-13টা পড়তে হবে আমাদের। 12-13 তে কি আছে দেখো আর্টিকেল 12 অফ দ্য কনস্টিটিউশন ডিফাইন্স দ্য স্টেট। স্টেট কে কি বলেছে স্টেট কে স্টেটের ডেফিনেশন দিয়েছে। এই যে ওয়ার্ডটা এটা মনে রাখবে, ডিফাইন্স দ্য স্টেট। স্টেট কে বর্ণনা করেছে, স্টেট কে কি করেছে বর্ণনা করেছে। স্টেট কে কি করেছে স্টেট কে বর্ণনা করেছে। স্টেট কে কি বলেছে দেখো গভর্নমেন্ট এন্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া কথা বলা হয়েছে, গভর্নমেন্ট এন্ড রেজিস্ট্রেটর অফ স্টেট স্টেটের কথা বলা হয়েছে, যখন লোকাল অথরিটি আছে মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি তার কথা বলা হয়েছে। আর কথা বলা হয়েছে না তোমার
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যা যা অথরিটি আছে তার কথা বলা হয়েছে। তাহলে আর্টিকেল 12 এ কি আছে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স দ্য স্টেট, স্টেটের কথা বলেছে এখানে। স্টেটের মধ্যে কি কি পড়বে না, সরকার, কেন্দ্র সরকার এবং সংসদের কথা বলা হয়েছে, রাজ্য সরকার ও রাজ্য আইনসভার কথা বলা হয়েছে, বিভিন্ন লোকাল অথরিটি মানে পঞ্চায়েত মিউনিসিপালিটির কথা বলা হয়েছে, তাছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে যতগুলো অথরিটি আছে সবার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। ভারতে কি আছে, ডিফাইন্স অফ স্টেট, ডিফাইন অফ স্টেট, রাষ্ট্রের মানে যে ডিফাইন করা হয়েছে রাষ্ট্র কি জিনিস সেটা বলা হয়েছে এখানে। আর্টিকেল 12 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স দ্য স্টেট, এটুকু মনে রাখবে, ডিফাইন্স দ্য স্টেট। এবার আর্টিকেল 13 এ কি দিয়েছে দেখো, আর্টিকেল 13 এ দিয়েছে ডিফাইন্স লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেকোরেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানে বলতে পারো মৌলিক এডিএ আমাদের যখন স্টেটের ডেফিনেশন স্টেট করব তখন আমাদের মৌলিক অধিকারের যে গুরুত্ব সেই কথাগুলো বলা হয়েছে। এক কথায় বলতে পারো আর্টিকেল 13 এ মৌলিক অধিকারের গুরুত্ব, মৌলিক অধিকারে কি বলো গুরুত্ব, আর্টিকেল 13 ডিফাইন্স লস ইনকনসিস্টেন্ট উইথ অর ইন দ্য ডেকোরেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের গুরুত্ব বলতে পারো। অল লস ইন ফোর্স ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের রাজ্য কেন্দ্রের অঞ্চলে শুরু হয়ে গিয়েছিল। ইন সো ফার as they are inconsistency with the provision of this part shall extend in such inconsistency be avoided. Nothing in article shall apply to amendment of this constitution made under article 368. Okay, মানে সংবিধান এখানে কি বলেছে, সংশোধনের কথা বলা হয়েছে, যে পার্লামেন্ট চাইলে সংশোধন করতে পারে। ভারতে কি দিয়েছে, ডিফারেন্স অফ স্টেট, তার কি দিয়েছে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস, এই দুটো মনে রাখবে। এগুলো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। এখানে এখনো পর্যন্ত তাহলে কি কি পড়লাম মৌলিক অধিকার সম্পর্কে, মৌলিক অধিকার কোন নাম্বার পার্টে আছে, কোন নাম্বার আর্টিকেলে আছে, কোন নাম্বার পার্টে আছে, কোন নাম্বার আর্টিকেলে আছে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কটি মৌলিক অধিকার আছে, কখন অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ওকে, মৌলিক অধিকার কি, ঠিক আছে, কত থেকে কত নম্বর ধারায় আছে, আর্টিকেল 12 এ কি আছে, ডেফিনেশন অফ স্টেট, আর্টিকেল 13 এ কি আছে, ইম্পর্টেন্স অফ তোমার ফান্ডামেন্টাল রাইটস। চলো জানাও, প্রত্যেককে বলছি যারা এই মুহূর্তে লাইভ আসো। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করছি প্রথম মৌলিক অধিকার 14 থেকে 18। ফার্স্ট মৌলিক অধিকার দেখো, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ কি দেওয়া আছে দেখো, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি মানে কি সমানাধিকার, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি বা বাংলায় কি বলে সমানাধিকার। রাইট টু ইকুয়ালিটি বাংলায় কি বলা হয় বলো, সমানাধিকার। কোন কোন ক্ষেত্রে সমানাধিকার, কোন কোন ক্ষেত্রে সমানাধিকারের কথা বলা হয়েছে বলো, কোন কোন ক্ষেত্রে সমানাধিকারের কথা বলা হয়েছে দেখো। 14তে বলা আছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সকলের সমান। 14তে আছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সকলের সমান। 15তে কি আছে, 15 আছে সোশ্যাল ডিসক্রিমিনেশন, ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সমাজের চোখে সকলের সমান। ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সমাজের চোখে সকল সমান, কাকা ডিসক্রিমিনেশন ভেদাভেদ করা যাবে না, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন মানে কি ভেদাভেদ করা যাবে না, ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সমাজের চোখে সকলের সমান। আর্টিকেল 16 এ কি আছে, 16তে ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জব, ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। নেক্সট 17 এ কি আছে, 17 এ আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বর্জন, অস্পৃশ্যতা বর্জন, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বর্জন। নেক্সট কি দেওয়া আছে দেখো, অ্যাবলিশন অফ টাইটেল, উপাধি বর্জন, অ্যাবলিশন অফ টাইটেল উপাধি বর্জন, অ্যাবলিশন অফ টাইটেল উপাধি বর্জন। এই একটা মৌলিক অধিকার হলো কি রাইট টু ইকুয়ালিটি, বাংলায় কি বলা হয় সমানাধিকার, সমানাধিকার। 14তে আছে আইনের চোখে সকলের সমান, 15তে আছে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সমাজের চোখে সকলের সমান, 16তে আছে সরকারি চাকরিতে সকলের সমান অধিকার, 17তে আছে অস্পৃশ্যতা বর্জন, 18তে আছে অ্যাবলিশন অফ টাইটেল উপাধি বর্জন। দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও।
চলো প্রত্যেকে রেসপন্স করো। মৌলিক অধিকার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোয়েশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, যতগুলো মৌলিক অধিকার আছে 12 থেকে 25 পর্যন্ত সবগুলো মনে রাখতে হবে। 12তে কি আছে? ডেফিনেশন অফ স্টেট। 13তে কি আছে? ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস। 14তে ইকুয়ালিটি ফর ল। 15তে সোশ্যাল ডিসক্রিমিনেশন। 16তে ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জব। 17তে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। 18তে অ্যাবলিশন অফ টাইটেল। এগুলো মনে রাখবে। হুম। আর নাও স্যার, আনটাচেবিলিটিটা একটু ডিটেলসে বলুন। ডিটেলসে কি আছে? 17তে বলেছে অস্পৃশ্যতা বোঝেন, এই যে আমাদের ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে কি করা যাবে না, মানে কেউ ছোঁয়াচ্ছে, হ্যাঁ, একে আমি ছুবো না, একে টাচ করবো না, এখানে জল নিলে ওখানে জল নেবো না, হ্যাঁ, এগুলো আগে ছিল, এখন আস্তে আস্তে অনেকটা কেটে গেছে, পুরোটা না কাটলো। এই কথাগুলো বলা হয়েছে। অস্পৃশ্যতা, ওকে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে কাউকে কিন্তু অস্পৃশ্য করা যাবে না। এটা 17 নম্বর আর্টিকেল আছে। চলো বাকিটা যাও বলো, প্রত্যেককে বলছি। কোশ্চেন থাকলে, যা কিছু কোশ্চেন থাকবে বলবে। রাইট টু ফ্রিডম। নেক্সট আমরা আসছি, দেখো পরবর্তী আমাদের মৌলিক অধিকার রাইট টু ফ্রিডম, মানে স্বাধীনতার অধিকার। রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম তার বাংলা কি বলো? স্বাধীনতার অধিকার। রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। রাইট টু ফ্রিডম বা বাংলায় কি বলে? স্বাধীনতার অধিকার। ঠিক আছে, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার ক ধরনের স্বাধীনতার অধিকার আছে বলো? এটা ক নম্বর আর্টিকেল আছে? 19 থেকে 22 এর মধ্যে। 19 থেকে 22 আসে স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 আসে স্বাধীনতার অধিকার। এবার 19 কি আছে দেখো, এই যে 19 আছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, ঠিক আছে, রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের মধ্যে কি আছে দেখো, 19 আছে প্রোটেকশন অফ 6 রাইটস। প্রোটেকশন অফ 6 রাইটস, 6টি অধিকারের কথা বলা হয়েছে। আর্টিকেল 19 এ 6টি অধিকারের কথা বলা হয়েছে। কোন 6টি অধিকার? 6টি অধিকার হচ্ছে তোমার, দেখো, 1 নম্বর রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, যে তুমি কি শান্তিপূর্ণ বক্তৃতা দিতে পারো। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, কথা বলার অধিকার আছে বা নিজের মতামত প্রকাশের অধিকার আছে। 2 নম্বর রাইট টু অ্যাসেম্বল পিসফুলি এন্ড উইথাউট আর্মস, তুমি যে কোনো জায়গায় সমাবেশ করতে পারো শান্তিপূর্ণভাবে এবং অস্ত্রশস্ত্র ছাড়া। তো যে কোনো জায়গায় সমাবেশ করার অধিকার আছে, যে কোনো সময় তোমার যে কোনো জায়গায় কথা বলার অধিকার আছে। রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেশন, মতামত প্রকাশের অধিকার আছে। 3 নম্বর কি দিচ্ছে দেখো, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অফ কোঅপারেটিভ সোসাইটি, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি কি ইউনিয়ন তৈরি করতে পারবে, ঠিক আছে, বা সমবায় সমিতি তৈরি করতে পারবে। 4 নম্বর কি, রাইট টু মুভ ফ্রিলি থ্রু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তুমি ভারতের যে কোনো জায়গায় উইথ আওয়ার রেজিস্ট্রেশনে তুমি ঘুরতে পারো, ঠিক আছে, তুমি ঘুরতে যেতে পারো, তুমি সেখানে ঘর বাড়ি করতে পারো, তুমি থাকতে পারো, ভারতের ভূখণ্ডের যে কোনো জায়গায় তুমি থাকতে পারো। তারপর দিচ্ছে রাইট টু রিসাইড এন্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি, যে কোনো জায়গায় তুমি ঘুরতে পারো, যে কোনো জায়গায় তুমি কি করতে পারো, বাড়ি ঘর করে থাকতে পারো। রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন, ট্রেড এন্ড বিজনেস, ভারতের ভূখণ্ডে তুমি যে কোনো জায়গায় যে কোনো প্রফেশনে কাজ করতে পারো, যে কোনো চাকরি করতে পারো, যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারো, যেগুলো লিগাল উপায়। তো এই 6টি প্রোটেকশনের কথা বলা হয়েছে রাইট টু ফ্রিডমের মধ্যে। সেটা কোন নম্বর আর্টিকেল? 19 নম্বর আর্টিকেল। সংবিধানের 19 নম্বর ধারায় রাইট টু ফ্রিডম, ঠিক আছে, 19 থেকে 22 রাইট টু ফ্রিডম বা স্বাধীনতা অধিকার কথা বলা হয়েছে। 19 কি বলা হয়েছে? প্রোটেকশন অফ 6 রাইট, 6টি রাইটের কথা বলা হয়েছে। রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইথাউট আর্মস, right to form association or union, right to move freely throughout the territory of India, right to reside in any part of the territory of India, right to practice in a profession or to carry any occupation. ছটা কি বলা হয়েছে? আর্টিকেল 19, আর্টিকেল 19 নম্বর ধারায় কি বলা হয়েছে না, 6টি রাইটস এর কথা বলা হয়েছে। প্রোটেকশন অফ 6 রাইটস, কি করে 6টি অধিকারকে তুমি কি করবে? প্রোটেক্ট করবে, সে কথাটা এখানে বলা হয়েছে। তাহলে প্রত্যেকে কমেন্ট করো, এটা দেখে খুব ইম্পর্টেন্ট। এটা আর্টিকেল 19 আছে, 19 থেকে 22 আছে ধর্ম, কি আছে 19 থেকে 22, 19 থেকে 22 আছে তোমার স্বাধীনতার অধিকার। তার মধ্যে 19 কি আছে না, প্রোটেকশন অফ 6 রাইটস, 6টি যে তোমার মৌলিক অধিকার আছে সেগুলোকে কি করে তুমি প্রোটেক্ট করবে তার কথা বলা হয়েছে। এখানেও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো প্রত্যেকে কোয়েশ্চেন। এবার আমরা পরেগুলো আসছি 19 থেকে 22 এর। 19 হলো, 19 এর পরে 20,
21, 21A আর 22 এগুলো পড়বো আমরা। তারপরে কোশ্চেন করো। কথা ক্লিয়ার? মনোজিৎ ছটার আরেকবার বলুন। হ্যাঁ, ছটা হচ্ছে যে কোনো জায়গায় তুমি মতামত প্রকাশ করার অধিকার আছে 1 নম্বর। যে কোনো জায়গায় তুমি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারো। ভারতের যে কোনো জায়গায় তুমি চাকরি করতে পারো। ভারতের যে কোনো জায়গায় তুমি থাকতে পারো। ঠিক আছে? উইথাউট আর্মসে তুমি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারো, এই কথাগুলি বলা হয়েছে আরেকটাতে। ঠিক আছে, চলো আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে তুমি ভারতের যে কোনো জায়গায় নিজের মতামত প্রকাশের অধিকার আছে, তুমি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারো। ঠিক আছে, তুমি ভারতের ভূখণ্ডে যে কোনো জায়গায় থাকতে পারো। তুমি ভারতের ভূখণ্ডে যে কোনো জায়গায় কি করতে পারো, চাকরি বাকরি করতে পারো, ঘর বাড়ি করতে পারো। ঠিক আছে, যে ভারতের যে কোনো জায়গায় তুমি যে কোনো কাজ করতে পারো, যে কোনো অকুপেশন, যে কোনো ব্যবসা বাণিজ্য, যে কোনো চাকরি করতে পারো। আর তুমি কি করতে পারো, অ্যাসোসিয়েশন বা সংগঠন তৈরি করতে পারো, ইউনিয়ন তৈরি করতে পারো, বা কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি তৈরি করতে পারো। এই কথাগুলো বলা হয়েছে তোমার 19 এ। ছটা রাইটস এর কথা বলা হয়েছে, প্রোডাকশন অফ 6 রাইট। নেক্সট তাহলে 20 তে কি দেওয়া আছে? দেখো 20 তে আর্টিকেল 20 তে কি দেওয়া আছে? প্রোটেকশন অফ ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। তার মানে তুমি কি করতে পারো, তোমার যদি এখানে কি বলেছে আর্টিকেল 20 তে, তোমার যদি কোনো অ্যারেস্ট হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে তুমি কি করতে পারো, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। মানে তুমি দোষী সাব্যস্ত হওয়ার পরে তোমার যদি অ্যারেস্ট হতে হয় সম্ভাবনা থাকে, তাহলে তুমি কি করতে পারো, আগাম জামিন নিতে পারো। আগাম জামিন নিতে পারো, সে কথাটাই বলা হয়েছে 20 তে। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। protection in respect of conviction of offense. protection in respect of conviction of offense এর কথা বলা হয়েছে। তোমার যদি কি করা থাকে না, অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি আগাম জামিন নিতে পারো, এটা বলা হয়েছে আর্টিকেল 20 তে। আর্টিকেল 21 এ কি বলা আছে দেখো, প্রোটেকশন অফ, আর্টিকেল 21 এ প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। হ্যাঁ, নিজের জীবনের অধিকার এবং তার সঙ্গে নিজের যে ব্যক্তিগত স্বাধীনতা, তার অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 21। নিজের জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, আর্টিকেল 21। খুব ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার আর্টিকেল 21A। আর্টিকেল 21A, আর্টিকেল 21A। আর্টিকেল 21A তে কি আছে দেখো, আর্টিকেল 21A তে আছে রাইট টু এডুকেশন। আর্টিকেল 21A তে আছে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। রাইট টু এডুকেশন, এটাই হয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের ফ্রিতে শিক্ষা। 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের কি বলেছে, কম্পালসারি এডুকেশন, আবশ্যিক শিক্ষা, কম্পালসারি ফ্রি এডুকেশন, আবশ্যিক বিনামূল্যে কি শিক্ষা, আবশ্যিক শিক্ষা মানে অবভিয়াসলি যেটা কি বিনামূল্যে। রাইট টু এডুকেশন 21A। আর লাস্ট কি দেওয়া আছে দেখো, লাস্ট দেওয়া আছে তোমার 22, লাস্ট দেওয়া আছে 22 কি দেওয়া আছে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এটা অনেকটা 20 মতন। তোমার যদি অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ডিটেনশন করার সম্ভাবনা থাকে, তাহলে তুমি সেখান থেকে কি করতে পারো, আগাম প্রোটেকশন নিতে পারো, আগাম প্রোটেকশন নিতে পারো। জামিনের কথাটা বলা আছে 22 তে। এখানে আর্টিকেল তাহলে 19 থেকে 22 কি আছে বলো, এটা আছে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। দুটো মৌলিক অধিকার আমরা পড়লাম, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। আর্টিকেল 19 কি আছে, 6টা অধিকারের কথা বলা হয়েছে, 6টা আর্টিকেল 19 প্রোটেকশন অফ 6 রাইটস। আর 20 কি বলা আছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। 21 এ দেওয়া আছে প্রোটেকশন অফ লাইফ, নিজের জীবনের স্বাধীনতা ও পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত যে তোমার স্বাধীনতার কথা বলা হয়েছে। 21 এ রাইট টু ফ্রিডম, রাইট টু এডুকেশন, ধর্মীয় স্বাধীনতা, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের ফ্রিতে শিক্ষা। 22 বলা আছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন। এখানেও কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। রাইট টু ফ্রিডম হয়ে গেল, দুটো মৌলিক অধিকার হলো। এবার আমরা আসছি কোথায়, 3 নম্বরে আসছি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার।
রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে কি অধিকার আছে দেখো, কি বলেছে, শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। কি শোষণ বলেছে এখানে দেখো, আর্টিকেল 23 তে কি আছে, আর্টিকেল 23 তে আছে তোমার, আর্টিকেল 23 তে আছে, আর্টিকেল 23 তে কি আছে, প্রোহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং এন্ড ফোর্স লেবার, ঠিক আছে। শিশু ও নারী পাচার রোধ, শিশু ও নারী পাচার রোধের কথা বলা হয়েছে। হিউম্যান ট্রাফিকিং মানে শিশু ও নারী পাচার রোধের কথা বলা হয়েছে আর্টিকেল 23 তে। আর্টিকেল 23 তে শিশু ও নারী পাচার রোধের কথা বলা হয়েছে। আর্টিকেল 24 এ কি বলা হয়েছে দেখো, আর্টিকেল 24 এ বলা হয়েছে প্রোহিবিশন অফ চাইল্ড লেবার, শিশু শ্রম রোধ, শিশু শ্রম রোধের কথা বলা হয়েছে, শিশু শ্রম রোধের কথা বলা হয়েছে। আর 23 থেকে 24 কি বলা হয়েছে, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। 23 এ আছে তোমার প্রোহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং, ফোর্স লেবার, হিউম্যান ট্রাফিকিং বা ফোর্স লেবার, ঠিক আছে। প্রোহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং এন্ড ফোর্স লেবার, শিশু নারী পাচার রোধের কথা বলা হয়েছে আর্টিকেল 23 তে। 24 এ কি বলা হয়েছে, শিশু শ্রম রোধ, প্রোহিবিশন অফ চাইল্ড লেবার, শিশু শ্রম রোধ। 14 বছর পর্যন্ত কোনো বালক বালিকাকে কি কোনো কঠোর পরিশ্রম করানো যাবে না, ঠিক আছে, কোনো লেবার, হার্ড লেবারে কোনো কাজ করানো যাবে না, ওকে। প্রোহিবিশন অফ চাইল্ড লেবার, শিশু শ্রম রোধ। দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। 23-24 প্রোটেকশন অফ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। দেখে নাও, প্রত্যেকে কোয়েশ্চেন করো। কেউ আগের দিন কোয়েশ্চেন খুব ভালো করছিল অনেকে, আজ কোয়েশ্চেন কেউ করছো না, কিন্তু কোয়েশ্চেন করো প্রত্যেকে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলছে, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। তেইশ থেকে 24 হয়ে গেল শোষণের বিরুদ্ধে অধিকার। চলো নেক্সট এবার আসি আমরা। এরপর কি দেওয়া আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 এর কথা বলা হয়েছে। খুব ভালো করে পড়বে, WBCS প্রিলিতে 2019 এ প্রচুর কোয়েশ্চেন দিয়েছিল, এখান থেকে 4টা থেকে কোয়েশ্চেন এসেছিল, হ্যাঁ। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার এখানে কি কি বলা আছে দেখো, আর্টিকেল 25 to 28। আর্টিকেল 25 এ কি বলেছে না, ফ্রিডম অফ কনসেন্স, প্রফেশন, ফ্রিডম অফ কনসেন্স, প্রফেশন, প্র্যাকটিস এন্ড প্রপাগেশন। তুমি যে কোনো ধর্ম প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, তুমি যে কোনো ধর্ম যে কোনো সময় কি করতে পারো না, প্র্যাকটিস করতে পারো, তুমি ধর্ম প্রচার করতে পারো, ধর্ম প্রচার করতে পারো, সেটাকে প্রফেশন হিসেবে রাখতে পারো। তো সেই কথাগুলো বলা হয়েছে কোথায়, 25 আর্টিকেল 25 এ বলা হয়েছে। জানো, আর্টিকেল 25 আশা করি বুঝতে পেরেছো। যে কোনো সময় তুমি যে কোনো ধর্ম কি করতে পারো না, প্র্যাকটিস করতে পারো, প্রফেশন হিসাবে নিতে পারো, বা প্রোপাগেট করতে পারো, মানে প্রচার করতে পারো। আর্টিকেল 25। আর্টিকেল 26 এ কি আছে দেখো, আর্টিকেল 26 এ আছে তোমার ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। যে কোনো সময় তুমি যে কোনো ধার্মিক সম্মেলন বা ধার্মিক কাজে তুমি নিজেকে ইনভলভ করতে পারো। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যে কোনো সময় যে কোনো রকমের ধর্মীয় কার্যকলাপে তুমি অংশগ্রহণ করতে পারো। আর্টিকেল 27 এ কি আছে, আর্টিকেল 27 এ আছে তোমার ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ রিলিজিয়ন, ঠিক আছে। তার মানে তুমি কোনো ধর্মকে যদি কি করো, প্রমোট করো, তখন ধর্মকে প্রচার করো, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো কি লাগবে না, কোনো ট্যাক্স লাগবে না। ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন, কোনো রকম কোনো কর লাগবে না, ধর্মের ব্যাপারে কোনো রকম কোনো কর লাগবে না। 28 এ কি বলেছে, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, ঠিক আছে। তোমাকে কি দিস, যদি কোথাও কোনো ধার্মিক
কোনো পরামর্শ দেওয়া হয় সেক্ষেত্রে তুমি থাকতেও পারো না পারো, সেরকম একটা অধিকার তোমাকে দেওয়া হয়েছে, ফ্রিডম ফর অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। দেখে নাও তাহলে, ধর্মীয় স্বাধীনতা অধিকারের যে 4টে আর্টিকেল আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, ডব্লিউবিসিএস 2019-এ এই 4টেই এসেছিল। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নাও। 25 থেকে 28, ধর্মীয় স্বাধীনতা অধিকার। 25-এ কি আছে না, যে কোনো সময় যে কোনো ধর্ম তুমি কি করতে পারো, প্রফেশনাল রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো বা প্রচার করতে পারো। 26-এ কি আছে, ধর্মীয় সংক্রান্ত যে ইস্যুগুলো আছে সেগুলো তুমি কি করতে পারো, নিয়ে যে কোনো সময় নিজেকে নিয়োগ করতে পারো। 27-এ কি আছে, 27-এ হচ্ছে তোমার ধর্মীয় সংক্রান্ত কোনো কর লাগবে না, কোনো ট্যাক্স লাগবে না। 28-এ কি বলেছে না, তোমাকে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। তাহলে প্রত্যেককে বলছি তোমরা কমেন্ট করো। ঠিক আছে, আমরা কি বললাম বলো, 3টে এখনো পর্যন্ত, 4টে মৌলিক অধিকার এখনো পর্যন্ত আমরা পড়লাম। একটা বললাম তোমার সমান অধিকার, একটা বললাম স্বাধীনতার অধিকার, 3 নম্বর বললাম শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর বললাম ধর্মীয় স্বাধীনতার অধিকার। চলো নেক্সট আসি এরপর আমরা, এডুকেশন এন্ড কালচারাল রাইটস, শিক্ষা ও সংস্কৃতির অধিকার। শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30, শিক্ষা ও সংস্কৃতির অধিকার। এডুকেশনাল এন্ড কালচারাল রাইটস, শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30। এখানে 29-এ কি আছে, 29-এ কি আছে, 29-এ আছে তোমার প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, যারা সংখ্যালঘু, যারা সংখ্যালঘু, হ্যাঁ, তাদের স্বার্থের কথা বলা হয়েছে এখানে, সংখ্যালঘুদের স্বার্থের কথা বলা হয়েছে। কত নম্বর আর্টিকেল বলো, আর্টিকেল 29-এ প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ মাইনরিটি। নেক্সট কি দেওয়া আছে দেখো, 30, আর্টিকেল 30-তে কি দেওয়া আছে, রাইট অফ minorities to establish and administer educational institutes. ওকে, আর কি দিয়েছে দেখো, আর্টিকেল 30, রাইট টু minorities to establish and administer educational institute, মানে সংখ্যালঘুদের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন ধার্মিক স্কুল তৈরি করা যেতে পারে। ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন, ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন রকম, ধর্মের উপর ভিত্তি করে কিছু পড়াশোনা কিন্তু করা যেতে পারে। যেমন মুসলিমদের দেখবে মাদ্রাসা আছে, হ্যাঁ, মাদ্রাসাতে কি ধার্মিক শিক্ষাই বেশি দেওয়া হয়। দেখে নাও, কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট, শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30। দেখে নাও প্রত্যেকে, তাহলে আমাদের 5টা মৌলিক অধিকার হয়ে গেল, 5টা। হুম, ঠিক আছে, চলো নেক্সট এবারে আসে, 29-30 হয়ে গেল। 31 নম্বর আর্টিকেল তো, 31 নাম্বার তো নেই, কেন নেই না, 31 নম্বর আর্টিকেলটা ডিলিট হয়ে গেছে। এবার আসছে আমরা 32 থেকে 35, 32 থেকে 35। ঠিক আছে, 32 থেকে 35 এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার কনস্টিটিউশনাল রেমেডিস, কনস্টিটিউশনাল রেমেডিস। এটাকে বি আর আম্বেদকর কি বলেছিল, এটাকে বি আর আম্বেদকর বলেছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। বি আর আম্বেদকর এটা বলেছিল হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের ধারা বা অনুচ্ছেদ, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা, হৃদয় ও আত্মা।
চলো পড়া যাক। আর্টিকেল 32 এ কি আছে? 32, 33, 34, 35 না, আর্টিকেল 32 কে কি বলা হয় দেখো। আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট জারি করতে পারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি মৌলিক অধিকার খর্ব করার মতো কোনো অ্যালিগেশন থাকে, তাহলে কি করতে পারে? রাষ্ট্রপতি, দেখে নাও একবার আর্টিকেল 32 এ কি বলেছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মৌলিক অধিকার খর্ব করে, তাহলে কি করতে পারে না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট ব্যবস্থা নিতে পারে। সুপ্রিম কোর্ট নিতে পারে আর্টিকেল 32 এ, আর হাইকোর্ট নিতে পারে 226। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটাকে বি.এন. আম্বেদকর বলেছিল হার্ট এন্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। শুধু সোল বললে কি হবে? শুধু সোল হয়ে যাবে প্রিয়াম্বল। হার্ট এন্ড সোল বললে কি হবে? হৃদয় ও আত্মা। এটা বললে কি হবে? হার্ট এন্ড সোল বললে হবে তোমার আর্টিকেল 32। আর্টিকেল 32 এখানে কি বলা হয়েছে? 5টা রিট বা লেখের কথা বলা হয়েছে। এখানে 5টা রিট বা লেখের কথা বলা হয়েছে। রাইট টু রেমেডিস ফর দ্য ইনফরমেন্সেবল অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইউজিং 5 রিট। 5টি রিটের কথা বলা হয়েছে। 5টি রিট কি কি? এখানে হবে 5টি রিট বা বাংলায় কি বলা হয়? লেখ। 5টি রিট বা লেখের কথা বলা হয়েছে। 5টা রিট কি আছে? হেভিয়াস কর্পাস। কি দেওয়া আছে দেখো প্রথমে দেওয়া আছে হেভিয়াস কর্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ, টু কালেক্ট to direct the release of person detained unlawfully. চলো দেখা যাক আর্টিকেল 32 এ যে 5টা রিট আছে তার মধ্যে ফার্স্ট রিট কি আছে? হেভিয়াস কর্পাস, বাংলায় কি বলে? বন্দি প্রত্যক্ষীকরণ। টু ডিরেক্ট দ্য রিলিজ অফ পারসন ডিটেইনড আনলফুলি, যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে কি হবে? কোর্টের সামনে পেশ করতে হবে 24 ঘন্টার মধ্যে। তারপর কি দেওয়া আছে না, ম্যান্ডামাস। কি দেওয়া আছে বলো? ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে পরামর্শ। টু ডাইরেক্ট এ পাবলিক অথরিটি টু ডু দিস ডিউটি। কো ওরেন্টো মানে অধিকার পিচ্ছা। অধিকার পিচ্ছা মানে কি দিচ্ছি? টু ডিরেক্ট এ পারসন টু ভ্যাকেট অ্যান অফেন্স অ্যাজিউমড wrongfully. Prohibition. Prohibition প্রতিষেধ। To prohibit a lower court from proceeding on case. ঠিক আছে? মানে যদি কোনো লোয়ার কোর্ট কোনো রায় দেয় এবং তার উপরে যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রায় দেয়, তাহলে লোয়ার কোর্ট এটা মানতে বাধ্য। এটাই বলেছে প্রহিবিশন। নেক্সট কি আছে না, certiorari, the power of the higher court of remove proceeding from a lower court and bring it before itself. এখানে তাহলে 5টা রিটের কথা বলা হয়েছে। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, লে কোরেন্টো, সার্টিওরিয়া, প্রহিবিশন। তাহলে দেখো আর্টিকেল 32 এ 5টা রিট বা লেখের কথা বলা হয়েছে। এটা কে জারি করতে পারে? এটা সুপ্রিম কোর্ট জারি করতে পারে। কখন করতে পারে? না, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মৌলিক অধিকার খর্ব করার মতো অ্যালিগেশন আসে, তখন সেক্ষেত্রে কি সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এ এই ব্যবস্থাটা নিতে পারে। হ্যাঁ মমিতা, এখন আমাদের কাছে আজকে ইংলিশ পাশাপাশি বাংলারও স্লাইড আছে। বাংলার স্লাইডটা আমি একটু পরে তোমাদের বলে দেবো, ঠিক আছে? হেভিয়াস কর্পাস মানে হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। ম্যান্ডামাস মানে হচ্ছে তোমার পরমাদেশ। ও ওরেন্টো মানে হচ্ছে অধিকার পিচ্ছা। প্রহিবিশন মানে হচ্ছে তোমার যেটা বললাম প্রহিবিশন মানে প্রতিষেধ। প্রহিবিশন মানে হচ্ছে তোমার প্রতিষেধ। এটা অনলি সুপ্রিম কোর্ট এক্সাক্ট। না না অর্ণব স্যার, এটা সুপ্রিম কোর্টে জারি করতে পারে, হাইকোর্টে জারি করতে পারে। আর্টিকেল 32 এ সুপ্রিম কোর্ট জারি করে, আর এগুলো হাইকোর্টে জারি করতে পারবে আর্টিকেল 2 to 6 এ। এগুলো হাইকোর্টে জারি করতে পারবে আর্টিকেল 2 to 6 এ। হাইকোর্টে জারি করতে পারবে আর্টিকেল 2 to 6 এ। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, দ্য কনসেপ্ট অফ ইস্যুইং রিট ইজ টেকেন ফ্রম ইউকে। দেখো লাস্ট একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএ থেকে, কিন্তু রিট বা লেখার যে ধারণাটি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে ইউকে বা ব্রিটেন থেকে। সেটা নেওয়া হয়েছে ইউকে বা ব্রিটেন থেকে। রিটের ধারণাটি নেওয়া হয়েছে ইউকে বা ব্রিটেন থেকে। ইউকে বা ব্রিটেন থেকে। দেখে নাও ফান্ডামেন্টাল রাইটস এর 32 থেকে 35 যেটা আছে,
32 হলো। এবার 33 কি বলেছে দেখো, empowers the parliament to restrict or abrogate the fundamental rights of the members of the armed forces, paramilitary forces and police forces, intelligence agency and the allied forces। হ্যাঁ, 33টা কি বলেছে, পার্লামেন্ট কি করতে পারে, পার্লামেন্ট চাইলে এই যে আর্ম মানে যারা আর্মি, এয়ারফোর্স, নেভি, প্যারামিলিটারি, যে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এদের অধিকার কি করতে পারে, খর্ব করতে পারে, এদের ক্ষমতাকে কি করতে পারে, খর্ব করতে পারে। ঠিক আছে, এদের অধিকারকে কি করতে পারে, খর্ব করতে পারে। আর্টিকেল 33 তে কি দেওয়া আছে বলো, আর্টিকেল 33 তে দেওয়া আছে যে সংসদ মনে করলে আর্মি, এয়ারফোর্স, নেভি, প্যারামিলিটারি যত ফোর্স আছে তাদের ক্ষমতা কি করতে পারে, খর্ব করতে পারে। এটা হচ্ছে আর্টিকেল 33 তে। রেস্ট্রিক্ট করতে পারবে, অ্যাব্রোগেট করতে, কমিয়ে দিতে পারে, স্টপ করে দিতে পারে। The fundamental rights of the members of the armed forces, paramilitary, police forces, intelligence, এদের সবাদের। আর্টিকেল 34 এ কি দেওয়া আছে, provides for the restriction on fundamental rights while it is martial law is in the forces। তার মানে কি বলেছে, যদি কাউকে কোর্ট মার্শাল করা হয়, এই যে প্যারামিলিটারিতে চাকরি করার সময় যদি কাউকে কোর্ট মার্শাল করা হয়, তবে তার মৌলিক অধিকারগুলো কি থাকবে, রেস্ট্রিক্ট করা থাকবে, তবে তার মৌলিক অধিকারগুলো রেস্ট্রিক্ট করা থাকবে। আর্ম ফোর্সেস যদি কাউকে কি করা হয়, কোর্ট মার্শাল করা হয়, আর্ম ফোর্সে যদি কাউকে কোর্ট মার্শাল করা হয়, তাহলে সে কি করতে পারবে না, কোর্ট মার্শাল করা থাকলে সে মৌলিক অধিকার থেকে কি বিরত থাকবে। আর্টিকেল 35 এ কি আছে, এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু মেক ল অন ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, কি দিয়েছে দেখো না, পার্লামেন্ট বা সংসদ মৌলিক অধিকারগুলির জন্য কি আইন প্রণয়ন করতে পারে, মৌলিক অধিকারগুলির জন্য আইন প্রণয়ন করতে পারে। চলো দেখে নাও, আর্টিকেল 32 থেকে 35 পুরোটা হয়ে গেল। আর্টিকেল দেখো প্রথম থেকে একবার আমি রিভিশন করে দিচ্ছি। আর্টিকেল 12 এ কি আছে, ডেফিনেশন অফ স্টেট। আর্টিকেল 13 এ কি আছে, ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 14 থেকে 18 তে কি আছে, সমানাধিকার। 19 থেকে 22 এ কি আছে, স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 এ কি আছে, শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 এ কি আছে না, আছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 এ আছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। আর 32 থেকে 35 এ আছে কনস্টিটিউশনাল রেমেডিস। চলো ঠিক আছে, 32 থেকে 35 এ কি আছে, 32 থেকে 35 এ আছে তোমার কনস্টিটিউশনাল রেমেডিস। ওকে, চলো দেখে নাও। নেক্সট আসছে আমরা সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার কখন সাসপেন্ড করা হয়। ঠিক আছে, মৌলিক অধিকার কখন সাসপেন্ড করা হয়, যখন আমাদের কি চলবে, জরুরি অবস্থা চলবে। কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 359 to suspend any or all the fundamental rights by issuing a separate proclamation during a national emergency। এই ওয়ার্ডটা দেখো, জাতীয় জরুরি অবস্থার সময়, কিসের সময়, জাতীয় জরুরি অবস্থার সময়। জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি কি করতে পারে, জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলিকে সাসপেন্ড করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। দ্য 44th অ্যামেন্ডমেন্ট, দ্য 44th Amendment Act 1978 prohibits the suspension of Article 20 and 21। ঠিক আছে, তাহলে যখন আমাদের কি চলবে, যখন আমাদের ইমার্জেন্সি চলবে, জরুরি অবস্থা চলবে, জাতীয় জরুরি অবস্থা, তখন কি হয়, মৌলিক অধিকারগুলো সাসপেন্ড বা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবে। এটা ছিল আমাদের ইংলিশ ভার্সন, এরপর আমরা সেম টপিক বাংলা ভার্সন একবার বলে দেবো, চলো দেখে যাক। সেম টপিক বাংলা ভার্সন একবার আমরা এটা আলোচনা করে দিচ্ছি। দেখে নাও, সেম টপিক আমরা একবার, প্রত্যেকে রেডি আসো, সেম টপিক আমরা একবার বাংলা ভার্সন ডিসকাস করে দিচ্ছি। দেখো, মৌলিক অধিকার কি দেওয়া আছে, দেখো মৌলিক অধিকার আমাদের ভারতীয় সংবিধানে কোথায় আছে,
মৌলিক অধিকার আছে ভারতীয় সংবিধানের পার্ট 3 তে। কোথায় আছে বলো? পার্ট 3 তে, 3 নম্বর পার্টে আছে। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট 3 তে আছে, আর্টিকেল আছে 12 থেকে 35 নম্বর ধারায় আছে। অবহিত আছে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 12 থেকে 25 নম্বর ধারাটাকে আমাদের সংবিধানে কি বলা হয়? ম্যাগনা কার্টা। দেখো ওখানে যা আছে এখানে তাই আছে। ভারতীয় সংবিধানে কি বলা হয়? ম্যাগনা কার্টা। 12 থেকে 25 নম্বর ধারাকে ভারতীয় সংবিধানে ম্যাগনা কার্টা বলা হয়। আর ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার আছে? না, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার আছে 6টি মৌলিক অধিকার আছে। দেখো এই পয়েন্ট আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পার্ট 3 তে আছে, 12 থেকে 25 নম্বর ধারায় আছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে ভারতীয় সংবিধানে ম্যাগনা কার্টা বলা হয়। সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে, 6টি মৌলিক অধিকার আছে। চলো পুরোটাই বলে দিচ্ছি আবার। ঠিক আছে, আর ভারতে কি বলা হয়েছে? ডেফিনেশন অফ স্টেট, মানে সংবিধানের সংজ্ঞা বলা হয়েছে। ভারতে বলা হয়েছে সংবিধানের সংজ্ঞা বা ডেফিনেশন অফ স্টেট। তার অর্থ কি বলা হয়েছে? অবান্তর কোন আইন বলের দ্বারা মৌলিক অধিকারের মূল ক্ষমতাগুলি হ্রাস করা যাবে না। অবান্তর কোন আইন বলের দ্বারা মৌলিক অধিকারের মূল ক্ষমতাগুলি হ্রাস করা যাবে না। দেখে নাও, ভারতে আসে তোমার মৌলিক অধিকারের সংজ্ঞা। ঠিক আছে, 13তে আছে মৌলিক অধিকারের কি গুরুত্ব। হ্যাঁ, এখানে বলা হয়েছে কোন আইন বলের দ্বারা মৌলিক অধিকারের মূল ক্ষমতাগুলি হ্রাস করা যায় না। তার মানে মৌলিক অধিকারের গুরুত্বের কথা বলা হয়েছে। মৌলিক অধিকারের গুরুত্বের কথা বলা হয়েছে 12 থেকে 13। এবার দেখো এবার কি আছে 14 থেকে 18। 14 থেকে 18তে কি আছে? না, সাম্যের অধিকার বা বাংলা যেটাকে কি বলা হয়? সমানাধিকার। সমানাধিকার বা সাম্যের অধিকার। সমানাধিকার বা সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। সমানাধিকার বা সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। 14 নম্বরে কি আছে? আইনের চোখে সকলের সমান। আইনের চোখে সকলের সমান এবং আইন সবাইকে সমানভাবে সুরক্ষা প্রদান করবে। আর্টিকেল 15তে কি আছে? লিঙ্গ, বর্ণ, জাতি জন্মশেষে সমাজের চোখে সকলে সমান। 16তে কি বলা হয়েছে? না, বলা হয়েছে সরকারি চাকরিতে সবার সমান অধিকার। চাকরিতে সবার সমান অধিকার। 17তে কি আছে? অস্পৃশ্যতা বর্জন, অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা বানানটা ভুল আছে, অস্পৃশ্যতা বর্জন বা অস্পৃশ্যতা দূরীকরণ। আর্টিকেল 18তে কি আছে? উপাধি বর্জন। উপাধি বর্জন, উপাধি, কেউ কোনো উপাধি রাখতে পারবে না। উপাধি বর্জন, কেউ কোনো উপাধি রাখতে পারবে না। উপাধি বর্জন, অ্যাবলিশন অফ টাইটেল। 14 থেকে 18তে কি আছে? 14 থেকে 18তে আছে রাইট টু ইকুয়ালিটি, সমানাধিকার। চলো প্রত্যেকে কমেন্ট করো বুঝতে পারছো কিনা। তাহলে এবার নেক্সট আসি। এবার আমরা কি আছে 19 থেকে 22-এ। 19 থেকে 22-এ কি আছে? 19-এ বলা হয়েছে 19 থেকে 22-এ বলা হয়েছে তোমার স্বাধীনতার অধিকার। 19 থেকে 22-এ বলা হয়েছে স্বাধীনতার অধিকার। 19-এ কি বলা হয়েছে? না, প্রোটেকশন অফ 6 রাইটস, 6টি রাইটের কথা বলা হয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি থাকতে পারো, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি ঘোরাফেরা করতে পারো, মত প্রকাশের অধিকার আছে। ঠিক আছে, যে কোনো সময় জায়গায় তুমি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারো, যে কোনো সময় জায়গায় তুমি যে কোনো ইউনিয়ন তৈরি করতে পারো। এই যে কথাগুলো সেগুলো বলা হয়েছে কোথায়? সেগুলো বলা হয়েছে স্বাধীনতার অধিকারে 19 নম্বর আর্টিকেলে। 20-তে কি বলা হয়েছে? না, অপরাধীদের নির্দিষ্টভাবে সুরক্ষা করা। অপরাধীদেরও কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। অপরাধীদেরও সুরক্ষা দিতে হবে। এটা বলা হয়েছে কিসে? না, 20-তে। 21-এ কি আছে? রাইট টু লাইফ, স্বাধীনভাবে বাঁচার অধিকার। রাইট টু লাইফ, স্বাধীনভাবে বাঁচার অধিকার। টোয়েন্টি ওয়ান এতে কি আছে? না, রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আছে। 22-তে কি বলা আছে? অপরাধীদের নির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা দান। অপরাধীদের নির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা দান। অনেকটা 20 আর 22 অনেকটা একই আছে। চলো তাহলে দুটো হলো। 3 নম্বরে আসি। 3 নম্বরে কি বলা হয়? শোষণের বিরুদ্ধে অধিকার। 3 নম্বরে কি আছে? ছবিগুলো দেখালে বুঝতে পারবে। শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেন্সট এক্সপ্লয়টেশন। 23 থেকে 24 নম্বর ধারায় আছে। 23 নম্বরে কি বলা হয়েছে? না, কাউকে জোরপূর্বক চুরি করা বা ভিক্ষা করানো যাবে না। কাউকে জোরপূর্বক চুরি করা বা ভিক্ষা করানো যাবে না। আর এটি কি বলেছে? না, হিউম্যান ট্রাফিকিং, শিশু ও নারী পাচার রোধের কথা বলা হয়েছে আর্টিকেল 23-তে। শিশু ও নারী পাচার রোধ।
23 আছে তোমার শিশু নারী পাচার রোধ, জোরপূর্বক কোনো কাজ করা যাবে না। 24 কি বলেছে? 24 বলা আছে 14 বছরের নিচু কোনো বালক বালিকাকে কোনো শ্রমের কাজ করা যাবে না। একটু আগেই বললাম 14 বছরের কম কোনো বালক বালিকাকে কি কোনো বল প্রয়োগ কোনো কাজ করা যাবে না। হেলদি কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার বা ধর্মের স্বাধীনতার অধিকার। কোথা থেকে আছে না 25 থেকে 28। না 25 কি বলা হয়েছে? দেখো 25 বলা হয়েছে তোমার যে কোনো মানুষ যে কোনো ধর্ম নিয়ে আলোচনা করতে পারে। হ্যাঁ, যে কোনো মানুষের যে কোনো ধর্ম নিয়ে আলোচনা করতে অধিকার আছে, 25 বলেছে। 26 কি বলেছে? যে কোনো ধর্মের অনুষ্ঠান করা যেতে পারে, যে কোনো সময় যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠান করা যেতে পারে। 27 কি বলেছে? ধর্মের কোনো কাজে ট্যাক্স লাগবে না, ধর্মের কোনো কাজে কোনো ট্যাক্স লাগবে না। দেখে নাও তারা। হ্যাঁ, 27 কি বলা হয়েছে? না ধর্মের কাজে কোনো ট্যাক্স লাগবে না, নো ট্যাক্স। 28 কি বলা হয়েছে? যে কোনো ধর্মের প্রতিষ্ঠান করা যেতে পারে। আর ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যে এডুকেশনাল ইনস্টিটিউট যেমন মাদ্রাসা আছে সেরকম করা যেতে পারে। এটা আর্টিকেল 28 বলেছে। যে কোনো ধর্মের প্রতিষ্ঠানের সঙ্গে কি পড়াশোনা চালানো যেতে পারে। এই কথাগুলো বলা হয়েছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার 25, 26, 27, 28। এখানে আমি তোমার দুটো পিডিএফ একটু পরে দিয়ে দিচ্ছি, দুটো পিডিএফ একটু পরে দিয়ে দিচ্ছি। 29 থেকে 30 কি দেওয়া আছে? শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30। 29 কি বলা হয়েছে? অল্প সংখ্যক জাতি মানুষের নিয়ে সমাজ সমানভাবে চলা। অল্প সংখ্যক জাতি মানুষের নিয়ে সমাজ সমানভাবে চলা। একটা সমাজে সব ধরনের লোকজন আছে, কিন্তু সংবিধান কি বলছে? অল্প সংখ্যক জাতি যারা মাইনরিটি আছে তাদের মানুষের নিয়ে পর সমাজ সমানভাবে চলতে পারে। আর্টিকেল 30 কি আছে? অল্প সংখ্যক ব্যক্তিদের শিক্ষা ও সংস্কৃতি অধিকার প্রদান। অল্প সংখ্যক ব্যক্তিদের শিক্ষা ও সংস্কৃতিতে অধিকার প্রদান। যারা মাইনরিটি আছে, হ্যাঁ, তাদের শিক্ষা ও সংস্কৃতিতে অধিকার প্রদান। এটাই বলা হয়েছে আর্টিকেল 29, 30-তে। সংস্কৃতি ও শিশুর অধিকার, সংস্কৃতি ও শিশুর অধিকার। তারপর কি আছে আর্টিকেল 32 থেকে 35-এ? না প্রতিবিধানের অধিকার। হ্যাঁ, যেটা বলছিলাম কনস্টিটিউশনাল রেমেডিস, তার বাংলাটা কি? প্রতিবিধানের অধিকার। কনস্টিটিউশনাল রেমেডিস যেটা বাংলায় কি বলা হয়? প্রতিবিধানের অধিকার, প্রতিবিধানের অধিকার। দেখে নাও। হ্যাঁ, কি বলা হয়? প্রতিবিধানের অধিকার, প্রতিবিধানের অধিকার। আর্টিকেল 32 থেকে 35 কনস্টিটিউশনাল রেমেডিস, ওটাকে বলা হয় প্রতিবিধানের অধিকার। 32 কি আছে? এতে মৌলিক অধিকারের সমস্ত ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আর্টিকেল 32 দ্বারা সুপ্রিম কোর্টে রিট বা লেখ জারি করা হয়। এই আর্টিকেল দ্বারা সুপ্রিম কোর্টে রিট বা লেখ জারি করা হয়। আর্টিকেল 32 দ্বারা সুপ্রিম কোর্টে রিট বা লেখ জারি করা হয়। ওকে, আর্টিকেল 32 এ। আর্টিকেল 32 এ। আর্টিকেল 33 তে কি আছে? সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, গোয়েন্দা প্রভৃতি সদস্যদের মৌলিক অধিকার সীমিত বা বাতিল করার ক্ষমতা সংসদকে অধিকার দেয়।
দেখে নাও তাহলে। হ্যাঁ, যেকোনো সশস্ত্র বাহিনী যারা আছে বা প্যারামিলিটারি আছে তাদের যে ক্ষমতা সেটা খর্ব করতে পারে কে? সংসদ। আর্টিকেল 34 কি দেওয়া আছে? সামরিক আইন বলবৎ থাকাকালীন, এই যে বললাম কোর্ট মার্শাল থাকাকালীন মৌলিক অধিকার উপর বিধিনিষেধের ব্যবস্থা করা হয়। মৌলিক অধিকার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। আর্টিকেল 35 এ কি আছে? সংসদকে মৌলিক অধিকার সংক্রান্ত আইন প্রণয়ন করতে হবে। সংসদকে মৌলিক অধিকার সংক্রান্ত যে আইন সেটা প্রণয়ন করতে হবে। এটা বলা হয়েছে তোমার আর্টিকেল 33, 34, 35 এ। নেক্সট থেকে এরপর কি আছে? এবার রিড গুলো আছে। রুট গুলো কি কি আছে দেখো, দেখে নাও। রিড গুলো আছে হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। 5 নম্বর আর্টিকেল আছে লঙ্ঘিত হলে অযথা কোনো ব্যক্তি তার বিরুদ্ধে আটক করে রাখলে সেল একটি জারি করা হয়। ঠিক আছে, হেভিয়াস কর্পাস প্রথমে কি আছে? হ্যাঁ, মানে ও আমাদের যে মৌলিক অধিকার গুলো আছে, এতগুলো যে মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকার গুলো প্রোটেক্ট করছে কে? এই মৌলিক অধিকার গুলোকে, ঠিক আছে, প্রোটেক্ট করছে একমাত্র কি? আর্টিকেল 32। এই জন্যই আর্টিকেল 32 কে বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলেছিল। অর্ণব, খুব ভালো কোয়েশ্চেন। হার্ট অ্যান্ড সোল কেন বলা হয় আর্টিকেল 32 কে? তো পাঁচটা কি কি আছে? হেভিয়াস কর্পাস মানে কি? বন্দি প্রত্যক্ষীকরণ। 22 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? লঙ্ঘিত কোনো ব্যক্তি তার বিরুদ্ধে আটক করে রাখা হয় সেটি লেগে জারি করা হয়। ম্যান্ডামাস মানে হচ্ছে পরমাদেশ। লোয়ার কোর্ট উপর যদি হায়ার কোর্ট কোনো রায় দেয়, তাহলে যে হায়ার কোর্ট রায় সেটাই বলবৎ থাকবে। সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে নির্দেশ প্রদান করে তা পালন করা বাধ্যতামূলক। কোঅরেন্ট মানে কি? অধিকার পিচ্ছ। ঠিক আছে, দেখে নেওয়ার পর তাহলে হেভিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যক্ষীকরণ। হুম, কোনো ব্যক্তিকে 24 আওয়ার্স বেশি রাখা যাবে না, তাকে কোর্টে পেশ করতে হবে। ম্যান্ডামাস মানে পরমাদেশ। লোকাল কোনো কোর্ট যদি কোনো রায় দেয়, তাহলে তার রায়ের উপর যদি কোনো সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় দেয়, তাহলে লোয়ার কোর্টকে সেটা মানতে বাধ্য হতে হবে। কোঅরেন্ট মানে অধিকার পিচ্ছা, একটু আগে বলছিলে। কার কোশ্চেন ছিল এটা? একটু আগে মৌমিতার কোশ্চেন ছিল মনে হয়। তো কে ওরেন্টো মানে কি আছে? অধিকার পিচ্ছা। অধিকার পিচ্ছা মানে কি? আইনসঙ্গত ভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত হয়েও কোনো ব্যক্তি সে পদ দাবি করলে তার দাবি বিচার করার দায়িত্ব থাকবে। ঠিক আছে, কি বলেছে দেখো? কোঅরেন্টো মানে অধিকার পিচ্ছা, আইনসঙ্গত ভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়ে কোন একটা পদে সিলেক্ট হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু আইনভাবে হয়নি, লিগ্যাল ভাবে হয়নি। কোনো ব্যক্তি সে পদ দাবি করলে তাকে, হ্যাঁ, বিচার করার দায়িত্ব কার উপর থাকে? হুম, চলো দেখে নাও তাহলে। তুমি বুঝতে পেরেছো অধিকার পিচ্ছা। হুম, তারপর কি দেওয়া আছে? তারপর দেওয়া আছে তোমার সার্টিওরারি মানে উৎপ্রেষণ। সার্টিওরারি মানে হচ্ছে উৎপ্রেষণ। নিম্ন বিচার কার্যে ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে সুপ্রিম কোর্ট তা বিচার করতে পারে। তবে একটা এখতিয়ার আছে, সে এখতিয়ারের বাইরে যদি চলে যায় তখন সেটাকে আমরা কি বলবো? উৎপ্রেষণ। নিম্ন বিচার কাজে ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে সুপ্রিম কোর্ট তা বিচার করতে পারে। লাস্ট কি আছে? প্রহিবিশন। প্রহিবিশন মানে আছে প্রতিষেধ। উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজ সীমানার মধ্যে কাজ করতে নির্দেশ দিতে পারে। উচ্চ আদালত কি করলো? নিচের আদালতগুলোকে বলে দিল তোমার এখতিয়ার কতটা, সেই এখতিয়ার অনুযায়ী কাজ করতে পারে, সেটা হচ্ছে প্রহিবিশন। তাহলে দেখে নাও পাঁচটা রিট কি কি আছে। পাঁচটা রিট আছে তোমার। প্রথমে আছে হেভিয়াস কর্পাস বন্দি প্রত্যক্ষীকরণ, ম্যান্ডামাস মানে প্রহিবিশন, লে কোরেন্টো তার মানে কি আছে দেখে নাও? অধিকার পিচ্ছা সার্টিওরারি মানে হচ্ছে উৎপ্রেষণ, আর প্রহিবিশন মানে হচ্ছে প্রতিষেধ। এই পাঁচটা রিটের কথা বলা হয়েছে। পাঁচটা রিটের কথা বলা হয়েছে মৌলিক অধিকার। ওকে, চলো নেক্সট আসি এরপর আমরা। এই ছিল আমাদের কি? এই ছিল আমাদের আর্টিকেল। আশা করি প্রতিটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও।
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক একটা, মৌলিক অধিকার। বাংলা ইংলিশ দুটো স্লাইডে বলে দিলাম, কোনো কোশ্চেন থাকলে বলো। খুব ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন পাবেই পাবে, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এখান থেকে আসে। 12 নম্বর ডেফিনেশন অফ স্টেট, মৌলিক অধিকারের সংজ্ঞা বলা হয়েছে, 13তে ইম্পর্টেন্স বলা হয়েছে। প্রত্যেকে যারা এই মুহূর্তে লাইভ আছে প্রত্যেকে কমেন্ট করো, কিছু না কিছু বলো। অর্ণব, শক্তি, লতা, মমিতা, প্রত্যেকে রেসপন্স করো। রাজীব, শক্তি, অম্বিকা, দিয়া, মনোজ, সুপর্ণা, অর্ণব, মোনালিসা, রাজীব, ওয়াসিম, পল্লবী, লতা, আশা, মনোজিৎ, মৌমিতা, সুমন, আকাশ, অমরেশ, কৃষ্ণেন্দু, প্রিয়া। চলো এতজন কাজ ক্লাস করেছ, প্রত্যেকে কিছু না কিছু রেসপন্স করো। বা বুঝতে পেরেছো কিনা বলো, কোশ্চেনের জায়গাগুলো করো। কোশ্চেন আর্টিকেল 33 অর্ণব 33-তে আছে যে যে প্যারামিলিটারি যারা আছে বা আর্ম ফোর্সেস যারা আছে তাদের ক্ষমতাকে কে রাষ্ট্রপতি কমিয়ে দিতে পারে। রাষ্ট্রপতি না সংসদ, সংসদ চাইলে সেই ক্ষমতা কি করতে পারে। ঠিক আছে অর্ণব, আর্টিকেল 33-তে কি আছে দেখো না, যারা আর্ম ফোর্সেস আছে বা প্যারামিলিটারি যারা আছে তাদের ক্ষমতাটাকে কে না খর্ব করতে পারে, আর্টিকেল 33-তে আছে। আর্টিকেল 34-এ কি আছে এখানে, আর্টিকেল 34-এ আছে তোমার না provides for the restriction of fundamental rights on যদি কোনো মানে কোনো আর্মি এয়ারফোর্স নেভি যদি কোনো অফিসারের কারো কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল মানে হচ্ছে মিলিটারি নিজের যে নিজের যে আইনটা আছে সেই আইন অনুযায়ী যদি কোনো বিচার চলে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস ও অ্যাভেল করতে পারবে না। আর 35-এ কি দেওয়া আছে না, সংসদ চাইলে মৌলিক অধিকার সংক্রান্ত যে কোনো আইন পাস করতে পারে। চলো বাকিরা বলো আর বলো। তাহলে আমাদের মৌলিক অধিকার খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আজ আমাদের কমপ্লিট হলো। পার্ট 3-তে আছে আর্টিকেল 12 থেকে 35-এ আছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে, কিন্তু রিটটা নেওয়া হয়েছে ইউকে থেকে। 6টা আছে মৌলিক অধিকার, আগে 7টা ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে, সম্পত্তি অধিকার এখন 6টা আছে। ভারত আর্টিকেল 12-এ আছে তোমার ডেফিনেশন, 13 আছে ইম্পর্টেন্স, 14 থেকে 18 আছে স্বাধীনতা ধর্মীয়, 14 থেকে 18 আছে সমানাধিকার। ঠিক আছে, 19 থেকে 22-এ আছে স্বাধীনতা অধিকার, 23 থেকে 24 আছে শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 আছে ধর্মীয় স্বাধীনতা অধিকার, 29 থেকে 30 আছে এডুকেশনাল কালচারাল রাইটস, 32 থেকে 35-এ আছে তোমার কি, 32 থেকে 35-এ আছে কনস্টিটিউশনাল রেমেডিস। এগুলো আবার 1 বাই 1 আমাকে ডিসকাস করতে হবে। হ্যাঁ মমিতা, ভালো কোশ্চেন। সাসপেনশন মানে বলছে যখন কি চলবে, ন্যাশনাল এমার্জেন্সি চলবে, জাতীয় জরুরি অবস্থা চলবে, তখন কিন্তু মৌলিক অধিকার গুলো আমরা অ্যাভেল করতে পারবো না, তখন সেগুলো সাসপেন্ড থাকবে। ঠিক আছে, তখন সেগুলোকে বাতিল করা থাকবে, কখন না জাতীয় জরুরি অবস্থার সময়। চলো শক্তি, তাহলে সব বুঝতে পেরেছো, কোনো কোশ্চেন থাকলে আবার কোশ্চেন করবে। হ্যাঁ, পরের দিন আমরা কি পড়বো, কালকে পড়বো ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটি। ওকে, কালকে পড়বো ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটি, দুটোই দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো পরে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।